আমাদের এই ইউনিভার্সে বিভিন্ন রকমের রহস্যময় আর খতরনাক অবজেক্ট রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই হয় তারা নয়তো তারার বেঁচে থাকা অবশেষ। তারা মানে স্টার আমাদের ইউনিভার্সের খুবই ইম্পর্টেন্ট একটা বস্তু, যেগুলো থেকে গ্যালাক্সিতে ব্ল্যাক হোলের মতো ইন্টারেস্টিং আর বিশালাকার সেলেস্টিয়াল বডিজ তৈরি হয়। কিন্তু তুমি কখনো এমন কোনো তারার ব্যাপারে শুনেছো যার ভেতরটা পুরো ফাঁকা, মানে ভ্যাকিউম, যার মধ্যে কিছুই নেই, পুরো খালি স্পেস? এটা শুনতে হয়তো খুবই অদ্ভুত লাগছে, তাই তো? কিন্তু বিজ্ঞানীদের মতে এরকম তারা থাকার চান্স খুবই বেশি। এটা হলো গ্রাভা স্টার, যেটা সব থেকে রহস্যময় স্টারগুলোর মধ্যে একটা। যদি আজ অব্দি খুঁজে পাওয়া স্টারগুলোর সাথে এর তুলনা করা হয়, তাহলে এটা ওদের থেকেও অনেক বেশি ভয়ানক। যদি কেউ এই তারার মধ্যে ঢুকে যায়, তাহলে তার সাথে যা খুশি হতে পারে। ব্ল্যাক হোলের থেকে আলাদা এই তারাটা বিজ্ঞানীদের আজও ভাবিয়ে তোলে। তো এটা আসলে কি? কেন নাসা থেকে শুরু করে সমস্ত স্পেস এজেন্সি এটাকে নিয়ে ভয়ে থাকে? তো চলো আজ এই তারার ব্যাপারেই জানা যাক আজকের এই অদ্ভুত অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওতে। দেখো, সবার আগে একটা তারা কিভাবে জন্ম নেয় আর কিভাবেই বা তার মৃত্যু হয়, এই পুরো লাইফ সাইকেলটা জানলেই এই গ্রাভা স্টারের ব্যাপারে জানাটা সহজ হয়ে যাবে। একটা নর্মাল তারা নেবুলা নামের স্ট্রাকচারের মধ্যে হয়, যেটা বেসিক্যালি একটা ধুলো আর গ্যাসের মেঘ হয়ে থাকে। যখন এই নেবুলার মধ্যে থাকা ম্যাটারগুলো একসাথে ধাক্কা খেয়ে জুড়ে যেতে থাকে, তখনই তারা তৈরি শুরু হয়ে যায়। প্রথমে তো এটা একটা ধুলো আর গ্যাসের একটা স্ফিয়ার হয় জাস্ট, কিন্তু সময়ের সাথে সাথে এটা খতরনাক হয়ে যেতে থাকে। নেবুলার মধ্যে পার্টিকেলস এর ধাক্কার ফলে কেন্দ্রের দিকে মারাত্মক উত্তপ্ত হয়ে যায়। একটা সময় এমন আসে যখন ডাস্ট আর গ্যাস জমে জমে এই তারার মাস এত বেড়ে যায় যে এর কেন্দ্রের মধ্যে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন শুরু হয়ে যায়। এই সময়টাকেই অফিসিয়ালি তারার জন্ম বা বার্থ সময় হিসেবে ধরা হয়। আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে আমাদের সূর্যের সাথেও কিছুটা এমনটাই হয়েছিল। সায়েন্টিস্টদের মতে আশেপাশে হওয়া কোনো সুপারনোভার ফলে সোলার নেবুলার ফরমেশন স্টার্ট হয়েছিল। সোলার নেবুলা হলো গ্যাস আর ধুলোর সেই মেঘটা যেটা থেকে আমাদের সূর্য তৈরি হয়েছিল। যাই হোক, সূর্য তৈরি হয়েছে আজ কোটি কোটি বছর পেরিয়ে গেছে, আর বিজ্ঞানীদের মতে এটা এর লাইফ টাইমের পুরো মিডল পয়েন্টে রয়েছে। এর সিম্পল মানে হলো নেক্সট 5 বিলিয়ন মানে 500 কোটি বছরের মধ্যে সূর্য নিজের শেষের একদম কাছে চলে আসবে আর শেষ হয়ে যেতে শুরু করবে। যখনই এই ব্রহ্মাণ্ডে কোনো তারা শেষ হয় বা মারা যায়, তখন সেটা অন্য কোনো একটা অবজেক্টে কনভার্ট হয়ে যায়। তো এই সেম নিয়ম আমাদের সূর্যের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে। এবার এই তারা তার শেষ হয়ে যাওয়ার পর কি অবজেক্টে কনভার্ট হবে বা পরিণত হবে, সেইটা তার মাসের ওপর ডিপেন্ড করছে। মাস যত বেশি হবে, স্টার শেষ হয়ে যাওয়ার পর যে অবজেক্টটা তৈরি হবে না, সেটাও ততটাই খতরনাক আর রহস্যময় হবে। তো নর্মালি আমাদের সূর্যের মতো মাসওয়ালা কোনো স্টার তার মৃত্যুর পর হোয়াইট ডোয়ার্ফ হয়ে যায়। সূর্যের কেন্দ্রের মধ্যে থাকা হাইড্রোজেন যত শেষ হতে থাকবে, তত সূর্যের আকার বাড়তে শুরু করবে। এটা ধীরে ধীরে একটা রেড জায়ান্ট স্টারে পরিণত হয়ে যাবে। তারপর ধীরে ধীরে বুধ, শুক্র, পৃথিবী সব গ্রহকে গিলে নিতে থাকবে। শেষে একটা সুপারনোভা বিস্ফোরণ ঘটে ওই রেড জায়ান্ট স্টারের ভারী লেয়ার্স গুলো একটা প্ল্যানেটারি নেবুলায় পরিণত হয়ে যাবে, আর মাঝখানে সেন্টারে থাকবে একটা হোয়াইট ডোয়ার্ফ। কিন্তু যদি তারার মাস সূর্যের থেকে 1.4 থেকে 2.5 গুণ অব্দি হয়, তাহলে ওটা শেষ হয়ে যাওয়ার পর একটা নিউট্রন স্টারের রূপ নিয়ে নেয়। নিউট্রন স্টার আমাদের ইউনিভার্সে পাওয়া সব থেকে ডেঞ্জারাস আর রহস্যময় স্টারগুলোর মধ্যে একটা। ডেনসিটি এর এতই বেশি হয় না যে এরকম মাত্র 1 চামচ নিউটন স্টারের ভর পুরো গোটা মাউন্ট এভারেস্টের ভরের সমান হবে। শুধু তাই নয়, কিছু নিউট্রন স্টারের রোটেশন ভেলোসিটি মারাত্মক বেশি হয়। শুনলে অবাক হবে, এর মধ্যে কিছু স্টারের ঘূর্ণন স্পিড 600 রোটেশন পার সেকেন্ড স্পিডে ঘোরে, মানে 1 সেকেন্ডে 600 বার পাক খায় লিটারালি, যেটা অন্য টাইপের স্টারের পক্ষে অলমোস্ট ইম্পসিবল। আচ্ছা, এবার যদি সেই স্টারের মাস সূর্যের থেকে 2.5 থেকে 3 গুণ বেশি হয়, তখন এটা একটা ব্ল্যাক হোলে কনভার্ট হয়ে যায়। ব্ল্যাক হোলকে স্পেস টাইমে থাকা সব থেকে অদ্ভুত অবজেক্ট মানা হয়, কারণ এর মধ্যে ঢোকার সাথে সাথেই ফিজিক্সের সব নিয়ম ভেঙে যেতে শুরু করে। শুনলে অবাক হবে যে ব্ল্যাক হোলের কেন্দ্র, মানে যেটাকে সিঙ্গুলারিটি বলা হয়, ওখানে স্পেস আর টাইম এই দুটোই মিনিংলেস হয়ে যায়। এখানে ঢুকে যাওয়া সমস্ত বস্তু কোথায় যায় সেটা আজ অব্দি বিজ্ঞানীদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে রয়ে আছে। আমরা তো ব্ল্যাক হোলের ব্যাপারে অনেক শুনেছি, কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সে এর একটা থিওরিটিক্যাল অল্টারনেটিভও আছে, যেটাকে বলা হয় গ্রাভা স্টার। এখনকার হাইপোথেসিস অনুযায়ী ব্ল্যাক হোল তৈরি হওয়ার মতো সিমিলার কন্ডিশনেই গ্রাভা স্টার তৈরি হয়। এটাকে সর্বপ্রথম 2001-এ পাওয়েল ও মাজুর আর এমিল মোটোলা নামের দুই ফিজিসিস্ট ইন্ট্রোডিউস করেছিলেন।
এরা দুজনেই আইনস্টাইনের থিওরির ওপর কাজ করছিলেন আর ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটির অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করছিলেন। কোনো ইকুয়েশনে সিঙ্গুলারিটির আসার মানেই হলো ওখানে ফিজিক্সের সব নিয়ম ভেঙে যাবে। তাই বিজ্ঞানীরা সব রকম ভাবে এই সিঙ্গুলারিটিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন, যাতে করে ওরা একটা সলিড ফাইনাল ডিসিশনে আসতে পারে। আর এই চেষ্টার ফলেই গ্রাভাস্টারের কনসেপ্ট আমাদের সামনে আসে। গ্রাভাস্টারের পুরো কথার মানে হলো গ্র্যাভিটেশনাল ভ্যাকুয়াম স্টার, আর এর নাম থেকেই এর ব্যাপারে বোঝা যাচ্ছে। যখন কোনো বিশাল স্টারের মধ্যে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন বন্ধ হয়ে যায়, তখন ওর গ্র্যাভিটেশনাল ফোর্স ওর সমস্ত বাইরের ম্যাটারকে ভেতরে কোরের দিকে সংকুচিত করে দেয়। যেমনটা আগেই বললাম, এরপরের কোর তখন সুপারনোভা হয়ে কি অবজেক্টে পরিণত হবে সেটা সম্পূর্ণই তারার মাসের ওপর ডিপেন্ড করছে। বিজ্ঞানীদের মতে হেভি মাসওয়ালা কোনো স্টার ব্ল্যাক হোলে কনভার্ট হওয়ার বদলে মাঝে মধ্যে গ্রাভাস্টারে কনভার্ট হয়ে যায়। গ্রাভাস্টারের ব্যাপারে সব থেকে অবাক করা ব্যাপার হলো এটা ভ্যাকিউম দিয়ে তৈরি, মানে এর মধ্যে কোনো নর্মাল ম্যাটারের নামও নিশান থাকে না। এখানে ভ্যাকিউম বলতে ক্লাসিক্যাল ভ্যাকিউমের কথা বলছি না, কিন্তু তুমি হয়তো বিজ্ঞানের ক্লাসে পড়েছো ভ্যাকিউম মানে হলো ফাঁকা স্পেস যেখানে কোনো ম্যাটার বা কোনো এনার্জি থাকে না, তাই তো? নর্মালি এইরকম স্পেসকে এক্সপেরিমেন্টের জন্য ইউজ করা হয়, যাতে কোনো এক্সটার্নাল ফ্যাক্টর ফাইনাল রেজাল্টকে চেঞ্জ না করে দেয়। কিন্তু গ্রাভাস্টারের কেসে ভ্যাকিউম বলতে ক্লাসিক্যাল ভ্যাকিউম নয়, বরং কোয়ান্টাম ভ্যাকিউমের কথা বলা হচ্ছে। এই ভ্যাকিউমের খাস ব্যাপারটা হলো এর মধ্যে অনেক রকম এনার্জি থাকে যেগুলোকে ভ্যাকিউম এনার্জি বলা হয়। আমরা এই এনার্জিগুলোকে ডাইরেক্টলি মাপতে হয়তো পারবো না, কিন্তু এর এফেক্টগুলোকে অবশ্যই নোটিস করতে পারি। সবাই তো এটা নিশ্চয়ই জানো যে আমাদের ইউনিভার্স কনস্ট্যান্টলি বেড়েই চলেছে, কিন্তু কোনোদিন ভেবে দেখেছো যে এই এক্সপ্যান্ড হওয়া বা বেড়ে চলার পেছনের কারণটা কি? কিসের হাত রয়েছে? যদি এখনো তুমি গেস করতে না পেরে থাকো, তাহলে বলে দিই এর পেছনে আর কেউ না, বরং ভ্যাকিউম এনার্জিই দায়ী। এবার যেটা বলবো তুমি শুনলে চমকে যাবে। এই ভ্যাকিউম এনার্জিরই আরেক নাম হলো ডার্ক এনার্জি। আরো শোনো, আমাদের ইউনিভার্সের 68% এই ডার্ক এনার্জি দিয়েই তৈরি। এর প্রপার্টিজ গুলো আমরা দেখতে বা স্টাডি করতে পারি না, যদিও এর এফেক্ট কিন্তু ইউনিভার্সে আমরা ক্লিয়ারলি নোটিস করতেই পারি। বিজ্ঞানীদের মতে গ্রাভাস্টারের মধ্যে এই ডার্ক এনার্জি থাকে, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সকে কাউন্টার ব্যালেন্স করার কাজ করে। যেখানে গ্র্যাভিটি তারার ভারী লেয়ারগুলোকে ভেতরের দিকে নিয়ে যেতে চেষ্টা করে, সেখানে এই ডার্ক এনার্জি ভেতরের ম্যাটারকে ছড়িয়ে গ্র্যাভিটিকে ক্যান্সেল আউট করে দেয়। যেমন আমাদের শরীরের ভেতরের ব্লাড প্রেসার আর বাইরের বাতাসের অ্যাটমসফেরিক প্রেসার। এখানে ব্লাড প্রেসার হলো ডার্ক ম্যাটার আর অ্যাটমসফেরিক প্রেসারটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এই গ্র্যাভিটেশনাল ফোর্স আর ডার্ক এনার্জির ফোর্স ক্যান্সেল আউট হওয়ার কারণেই গ্রাভাস্টার ব্যালেন্সড থাকতে পারে। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই তারার বাইরের লেয়ারটা নর্মাল ম্যাটার দিয়েই তৈরি হয়, যেটা ইউনিভার্সের মাত্র 5% তৈরি করে। এই লেয়ারের থিকনেস এতটাই কম যে এর কাছে একটা অ্যাটম মানে পরমাণুও বিশাল আকারের দেখাবে। এত পাতলা হওয়া সত্ত্বেও এই লেয়ারটা এই তারাকে ফেটে যাওয়ার হাত থেকে বাঁচায়, আর এর ভেতরের জিনিসগুলোকে পুরো বন্ধ করে রাখে, নর্মাল তারাদের মতোই। ব্ল্যাক হোলের যেমন কেন্দ্রে সিঙ্গুলারিটি থাকে, সেরকম গ্রাভাস্টারের কিন্তু কোনো এরকম সিঙ্গুলারিটি থাকে না, কিন্তু বাইরে থেকে দেখলে যেন এই দুটো জিনিসকে একই রকম দেখতে লাগে। অদ্ভুত ব্যাপারটা হলো এরা দুজনেই কিন্তু স্পেস টাইমকে একইভাবে ডিস্টর্ট করে, যার জন্য এদের মধ্যে তফাৎ করতে পারা খুব মুশকিল হয়ে যায়। বিজ্ঞানীদের মতে কোনো গ্রাভাস্টারকে যদি আমরা স্পেসে খুঁজতে যাই না, তাহলে তাদের ব্ল্যাক হোলের থেকে আলাদা করতে পারা আমাদের পক্ষে খুবই মুশকিল হয়ে যাবে। এদের ব্ল্যাক হোলের ইভেন্ট হোরাইজনের মতো কোনো বাউন্ডারি হয় না, কিন্তু দূর থেকে দেখলে এর বাইরের সেলটা যেন ইভেন্ট হোরাইজনের মতোই লাগে। ইভেন্ট হোরাইজন হলো ব্ল্যাক হোলের চারদিকের সেই বাউন্ডারিটা যেটাকে ক্রস করার পর ব্যাকে ফিরে আসা পুরোই অসম্ভব, লাইটও ফিরে আসতে পারে না। তুমি যদি এই বাউন্ডারি ক্রস করো, তুমি সারা জীবনের জন্য ওর মধ্যে বন্দী হয়ে যাবে। এই বাউন্ডারিটাকেই পয়েন্ট অফ নো রিটার্ন বা ইভেন্ট হোরাইজন বলা হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো যদি তুমি কোনো গ্রাভাস্টারের মধ্যে ঢুকতে চেষ্টা করো না, তাহলে হয়তো তুমি ঢুকতেই পারবে না, বা নয়তো এই গ্রাভাস্টারটাই পুরো শেষ হয়ে যাবে। অবাক লাগছে তো? আসলে গ্রাভাস্টারের বাইরের খোলসটা খুবই ঘন হয়, আর এটাকে পার করার পসিবিলিটি প্রায় 0 হয়। কিন্তু যদি কোনোভাবে ওর ওই খোলস বা সেল তুমি ভেঙেও দাও, এটার কোনো গ্যারেন্টি নেই কিন্তু যে তুমি ওই তারার ভেতর ঢুকতে পারবে। এমনটা হবে কারণ ওই তারার সেল ডার্ক এনার্জি আর গ্র্যাভিটেশনাল ফোর্সকে একটা বাউন্ডারি দেয়, যার ভেতর থাকাকালীন এই দুটো ফোর্স একে অপরকে ক্যান্সেল আউট করে, তাই তো? কিন্তু যদি বাউন্ডারিটাই না থাকে, তাহলে অটোমেটিক্যালি ডার্ক এনার্জি ওভার পাওয়ার করে নেবে, আর ওই পুরো তারাটাই ফেটে এক্সপ্লোড হয়ে গিয়ে গায়েব হয়ে যাবে। এখান থেকেই বোঝা যায় যে গ্রাভাস্টার আর ব্ল্যাক হোলের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া খুবই মুশকিল। কিন্তু এটা কি একদমই অসম্ভব জিনিস? আদৌ কি এটা এক্সিস্ট করে?
তো বিজ্ঞানীরা এমনটা বিশ্বাস করেন যে এগুলো থাকা একদমই অসম্ভব নয়। আমাদের ইউনিভার্সে গ্রাভাস্টার থাকতেই পারে। তো এদেরকে আমরা খুঁজে কিভাবে পেতে পারি, চলো এটার ব্যাপারেও জেনে নিই। আমরা গ্রাভাস্টারকে কলিজন থেকে খুঁজে পেতে পারি। আসলে যখন ইউনিভার্সে থাকা কোনো বিশাল অবজেক্ট যেমন ব্ল্যাক হোল আর নিউট্রন স্টার একসাথে ধাক্কা খায়, তখন সেখান থেকে গ্র্যাভিটেশনাল ওয়েভ বেরোয়। এই গ্র্যাভিটেশনাল ওয়েভের ইন্টেন্সিটি থেকেই বোঝা যায় যে ওই ধাক্কা বা কলিশন কতটা ইন্টেন্স ছিল। মানে এই ধাক্কা বা কলিশন যতটা পাওয়ারফুল হবে, তত ওই গ্র্যাভিটেশনাল ওয়েভগুলো বেশি ক্লিয়ার আর ইন্টেন্স হবে। বিজ্ঞানীদের মতে যদি ভবিষ্যতে কোনো গ্রাভাস্টার অন্য একটা গ্রাভাস্টার বা ব্ল্যাক হোলের সাথে ধাক্কা খায়, তখন ওটা থেকে বেরোনো গ্র্যাভিটেশনাল ওয়েভটাকেও খুব সহজেই ডিটেক্ট করা যেতে পারে। এই গ্র্যাভিটেশনাল ওয়েভ ব্ল্যাক হোল মার্জ হওয়ার সময়ও রিলিজ হয়। আর এই গ্র্যাভিটেশনাল ওয়েভকে খুঁজে পেলেই আমরা প্রমাণ করতে পারবো যে গ্রাভাস্টারও আছে কিনা। এই ওয়েভগুলো ডিটেক্ট করার জন্য লিগোর মতো কিছু অবজারভেটরি আছে, যেগুলো একটা প্রোটনের থেকেও ছোট সাইজের ওয়েভকে নোটিস করতে পারে লিটারেলি। কিন্তু এগুলো তখনই হবে যখন এই ইউনিভার্সে সত্যিই কোনো গ্রাভাস্টার থাকবে। তো যাই হোক, এখন তো এই তারাটা হাইপোথেসিস, খুবই ইন্টারেস্টিং লাগছে, কিন্তু এগুলো বাস্তবে থাকার চান্স কতটা, সেটাই হলো আসল কোয়েশ্চেন। নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চাও কমেন্টে জানাও। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।